সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো, ফাইনাল পরীক্ষা তোমাদের 70 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং এর পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। সেই সঙ্গে সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলো কিন্তু এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং ভিডিওগুলো তোমরা সেখান থেকে আর ছাড়াই দেখতে পারবে। এই প্রশ্নপত্রের প্রথমে দেখো, 1 নম্বর থেকে বলা হচ্ছে প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। 1 × 5 = 5। প্রথমে রয়েছে কারাকোরাম পর্বত শ্রেণী, দাক্ষিণাত্য মালভূমি, গঙ্গা নদী, করমণ্ডল উপকূল, ভারতের মরু জলবায়ু অঞ্চল, ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল। তো এইগুলো তোমাদের একটি মানচিত্র দেওয়া হবে, সেখানে কিন্তু চিহ্নিত করতে হবে। এরপর 2 নম্বর থেকে প্রশ্ন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 18 = 18। কয়ের দাগে সর্বোচ্চ অক্ষরেখার মান হলো 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 89 ডিগ্রি না 0 ডিগ্রি। তো সর্বোচ্চ অক্ষরেখার মান 89 ডিগ্রি। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 90টি, 179টি, 180টি, 360টি। তো পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টি। ছায়াবৃত্ত হচ্ছে পৃথিবী পৃষ্ঠের নির্দিষ্ট স্থানে অবস্থান করে। ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। ছায়াবৃত্তের গঠন অনিশ্চিত। ওপরের কোনোটি নয়। এখানে ছায়াবৃত্ত সম্পর্কে কোন তথ্যটা সঠিক? উত্তর হবে ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল। এরপর হচ্ছে ঘয়ের দাগে পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে, পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে। অ এবং আ উভয়েই হবে, আর পৃথিবী পুরো অন্ধকারে ঢেকে যাবে। তো পৃথিবীর আবর্তন বেগ যদি থেমে যায় তাহলে কী হবে? পৃথিবীর অর্ধেক অংশে সবসময় দিন থাকবে আর অর্ধেক অংশে সবসময় রাত্রি থাকবে। তো আমাদের এখানে অ ও আ উভয়ই সঠিক হবে, অর্থাৎ এই যে হ্রস্বই অপশানটা আমাদের সঠিক হবে। ঠিক আছে। আবহাওয়া 30 থেকে 35 বছরের গড় জলবায়ু প্রতিদিন বদলায় না, বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। উপরের কোনোটি নয়। তো এখানে আবহাওয়ার ক্ষেত্রে কোন তথ্যটা সঠিক? উত্তর হবে আমাদের বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তনশীল, অর্থাৎ আবহাওয়া বিস্তৃত অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক রকমের আবহাওয়া হয় আর কি। নেক্সট হচ্ছে চয়ের দাগে জ্বর হলে সাধারণত থার্মোমিটারের যে স্কেলে তাপমাত্রা মাপা হয় সেটি হলো সেন্টিগ্রেড, ফারেনহাইট, 6 এর থার্মোমিটার না হাইগ্রোমিটার। তো জ্বর হলে ফারেনহাইট স্কেলে যে দেহের তাপমাত্রা সেটা মাপা হয়। এরপর অ্যাসিড বৃষ্টি হলো বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফল। এর সঙ্গে বায়ু দূষণের কোনো সম্পর্ক নেই, কোনোটি নয়। তো অ্যাসিড বৃষ্টি হচ্ছে বায়ু দূষণের একটা ফল। ওকে, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়। বর্গীয় জদাগে ওজোন স্তরের ক্ষতি করেন সিএফসি, CO2, SO2 সবগুলি। তো ওজোন স্তরের ক্ষতি করে হচ্ছে সিএফসি। ঝয়ের দাগে শব্দের তীব্রতা মাপার একক হলো সাইলেন্স বোর্ড, ডেসিবেল মিটার। এরপর হচ্ছে ল্যাক্টোমিটার, ডেসিবেল। তো শব্দের তীব্রতা মাপার একক হচ্ছে ডেসিবেল। এরপর এঙোর দাগে হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয়, হিমাদ্রি, হিমাচল, সহ্যাদ্রি না শিবালেক। উত্তর লিখবে সহ্যাদ্রি। এরপর কাবেরী নদীর উৎস হলো ত্রিম্বক উচ্চভূমি, ব্রহ্মগিরি, মহাবালেশ্বর, অমরকণ্টক, শৃঙ্গ। তো কাবেরী নদীর উৎস হলো ব্রহ্মগিরি। ম্যানগ্রোভ উদ্ভিদ হলো আম, সুন্দরী, বাঁশ না বট। তো এগুলোর মধ্যে ম্যানগ্রোভ উদ্ভিদ কোনটি? সুন্দরী, এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। আধি ভারতের যে অংশে দেখা যায়? পূর্ব অংশে, মধ্য অংশে, পশ্চিম অংশে, উত্তর অংশে। তো ভারতের পশ্চিম অংশে আধি দেখা যায়। একটি তন্তুজাতীয় ফসল হলো তুলো, রবার, কফি না মিলেট। একটি তন্তুজাতীয় ফসল হচ্ছে তুলো। এরপর হচ্ছে মূর্ধন্য দাগে ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না সেটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা না হিমাচল প্রদেশ। তো ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না, উত্তর লিখবে হিমাচল প্রদেশে। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ভারতে, ব্যাবিলনে, আমেরিকা, চীনে। তো পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ব্যাবিলনে। মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে জিওগ্রাফি, বায়োগ্রাফি, কার্টোগ্রাফি, সোসিওলজি। তো মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। শূন্যস্থান পূরণ করতে হবে প্রথমে 3-এর 1-এ। 1 × 5 = 5। ভারতবর্ষ ড্যাশ গোলার্ধে অবস্থিত? ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থিত। সাধারণ ঘড়িতে রাত 12টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে কটা হবে? সবগুলো 00 হয়ে যাবে। ঠিক আছে।
এরপর সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা কত থাকে? 65 ডেসিবেলের মধ্যে থাকে। বর্ষাকালে জুন সেপ্টেম্বর মাসে ভারতে প্রধানত কী হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এরপর হচ্ছে গোয়া নিজরা ভারতের গোয়া রাজ্যে বসবাস করে। ঠিক আছে, গোয়া নিজরা ভারতের গোয়া রাজ্যে বসবাস করে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 7 = 7। প্রথমে কয়ের দাগে বায়ু প্রবাহের কারণ কি? বায়ু প্রবাহের কারণ হলো বায়ুর চাপের পার্থক্য। সমষ্ণ রেখার একটি বৈশিষ্ট্য লেখো। সমষ্ণ রেখাগুলি স্থলভাগের উপর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে। এরপর SO2 এর রাসায়নিক নাম লেখো। SO2 এর রাসায়নিক নাম সালফার ডাইঅক্সাইড। স্বাভাবিক উদ্ভিদ কি? মানুষের বিনা পরিচর্যায় প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাকেই স্বাভাবিক উদ্ভিদ বলে। এরপর হচ্ছে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে কি বলেন? মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল। 60-এর দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা কী নামে পরিচিত? 60-এর দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা সবুজ বিপ্লব নামে পরিচিত। এরপর 4 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে, 4 × 8 নম্বর এখানে রয়েছে। দ্রাঘিমা রেখার 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি হয় কাল্পনিক অর্ধবৃত্ত, আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয়। এরপর শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। শব্দ দূষণের কয়েকটি উৎস হলো বাজি পটকা ফাটানোর তীব্র শব্দ, জোরে মাইক বাজানোর শব্দ, মোটর গাড়ির এয়ার হর্নের তীব্র আওয়াজ, যানবাহন চলাচলের শব্দ, বিমান ওঠানামার শব্দ, একটানা জেনারেটর চালানোর শব্দ, কলকারখানার মেশিন চলার শব্দ ইত্যাদি। এগুলো হচ্ছে শব্দ দূষণের বিভিন্ন উৎস। গয়ের দাগে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখুন। ভারতের ভূপ্রকৃতি অনুসারে ভারতকে 5টি প্রধান বিভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর উত্তরের পার্বত্য অঞ্চল, 2 নম্বর হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, 3 নম্বর উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল এবং 5 নম্বর দ্বীপ অঞ্চল। এগুলো হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। নেক্সট, ঘয়ের দাগে টিকা লিখতে হবে অভয়ারণ্য সম্পর্কে। অভয়ারণ্য হলো এমন বনাঞ্চল যেখানে বন্য প্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার উঙ্গর দাগে আদিবাসী বলতে তুমি কি বোঝো? আদিবাসী বলতে বোঝায় যারা আদিকাল থেকে নিজ নিজ ভূখণ্ডে বসবাস করে আসছে এবং যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে, শাসন পদ্ধতি আছে, বিচার ব্যবস্থা আছে, তাদেরকে বলা হয় আদিবাসী। 5 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 4 = 12 নম্বর দেওয়া আছে। প্রথমে টিকা লিখতে হবে অধিবর্ষ সম্পর্কে। পৃথিবীর সূর্যকে একবার পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। কিন্তু 365 দিনে 1 বছর ধরা হয়। এখন 6 ঘন্টার সময় অতিরিক্ত থেকে যায়। এই 6 ঘন্টাকে প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে 1 দিন বাড়িয়ে 29 দিনে মাস ধরা হয়, যথা এখানে 4 × 6 = 4 × 6 = 24, মানে 1 দিন। ঠিক আছে, তো এই 1 দিনটাকে বাড়িয়ে দেওয়া হয়, তো ওই বছরটিকে 366 দিনে বছর ধরা হয়। একে লিপ ইয়ার বা অধিবর্ষ বলে। সাধারণভাবে খ্রিস্টাব্দ সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে যদি কোনো ভাগশেষ না থাকে তবে ওই বছরকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হয়। এরপর ক্ষয়ের দাগে বলা হচ্ছে বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? তো 1 নম্বর দিয়ে আমরা উত্তর লিখছি গণপরিবহনের ব্যবস্থা। ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়ালে বায়ু দূষণের পরিমাণ বাড়ে, তাই গণপরিবহন ব্যবস্থার উন্নতি এবং ব্যবহার বাড়ালে বায়ু দূষণের মাত্রা কমে। 2 নম্বর, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে। সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তির ব্যবহার বাড়াতে হবে, এতে বায়ু দূষণ কমবে। 3 নম্বর, বৃক্ষরোপণ করা। উদ্ভিদ একদিকে যেমন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের যোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখে, তেমনি বাতাসে ভাসমান ধূলিকণা কার্বন কণাকে পাতায় আটকে রাখে। ঠিক আছে। গয়ের দাগে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? জল ও জলভাগে দিন ও রাতের তাপমাত্রা পার্থক্যের জন্য যথাক্রমে সমুদ্র বায়ু ও স্থলবায়ু প্রবাহিত হয়, ফলে জলবায়ুর চরম ভাব থাকে না। সমুদ্রে এর কাছাকাছি স্থানের বায়ুতে গরমকালে ঠান্ডা ও শীতকালে হালকা উষ্ণতা থাকে, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি জায়গাগুলিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করে, তাই সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয়। ঘরের দেখা হচ্ছে সিন্ধু নদের গতিপথ আলোচনা করো। দেখো, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করে সিন্ধু নদ উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে এবং জম্মু ও কাশ্মীরের লাদাখ ও জাসকর
পর্বতের মধ্য দিয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদ পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। উঙ্গর দাগে প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র বলতে তুমি কি বোঝো? তো প্রাকৃতিক মানচিত্র কিনা যেসব মানচিত্রে পাহাড়, পর্বত, মালভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা ইত্যাদি প্রাকৃতিক বিষয়গুলি দেখানো হয় সেই মানচিত্রগুলিকে প্রাকৃতিক মানচিত্র বলে। রাজনৈতিক মানচিত্র কি যেসব মানচিত্রে বিভিন্ন দেশের অবস্থান, সীমানা, রাজ্য, জেলা ইত্যাদি দেখানো হয় সেই মানচিত্রগুলিকে রাজনৈতিক মানচিত্র বলে। ছয়ের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে দেওয়া আছে, 3 5 15 নম্বর এখানে রয়েছে। কয়ের দাগে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। তো দেখো এটা হচ্ছে পৃথিবীর তাপমণ্ডলের চিত্র, এটা তোমাদের বইতে রয়েছে। ওকে, বই থেকে দেখে তোমরা এটাকে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল এবং এটা হচ্ছে উত্তর হিমমণ্ডল। এটা উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল অর্থাৎ কর্কট ক্রান্তি, ঠিক আছে, এবং এটা হচ্ছে নিরক্ষরেখা, আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা বা দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, ঠিক আছে। এবং যে মাঝের এটা হচ্ছে কি, এটা হচ্ছে উষ্ণমণ্ডল বলা হবে, ঠিক আছে। এই যে নিরক্ষীয় অঞ্চল বরাবর এই অঞ্চলটা হচ্ছে উষ্ণমণ্ডল। তো চলো আমরা পরের প্রশ্ন দেখব। ক্ষয়ের দাগে ভারতের বিভিন্ন ধরনের মাটিগুলির নাম লেখো। যে কোনো ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করো। তো ভারতের মতো বিশাল দেশে নানা ধরনের মাটি দেখতে পাওয়া যায়, যেমন পলি মাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি ও পার্বত্য অঞ্চলের মাটি, এগুলো দেখা যায়। তো এখানে বলা হয়েছে যে কোনো 2 ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করতে। তো আমরা লিখছি প্রথমে 1 নম্বর দিয়ে পলি মাটি। মূলত নদীবাহিত পলি থেকে এই মাটির সৃষ্টি হয়। পলি মাটি উর্বর হওয়ায় এই মাটিতে প্রায় সব রকম ফসলই চাষ করা হয়। নদীর প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চলে পলি মাটি দেখা যায়। ভারতের উর্বর নবীন পলি মাটি খাদার, আর অনুর্বর প্রাচীন পলি মাটি ভাঙর নামে পরিচিত। উত্তর প্রদেশ, বিহার, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা ও অসমের একটা বড় অংশে পলি মাটি দেখা যায়। 2 নম্বর হচ্ছে কালো মাটি। ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। এর জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মাটি যথেষ্ট উর্বর। তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশে এই মাটি দেখা যায়। গয়ের দেখা হচ্ছে অরণ্য সংরক্ষণের 2টি উপায় লেখন। ভেষজ উদ্ভিদ হিসাবে নিম ও তুলসীর ভেষজ গুণাগুণ লেখন। তো অরণ্য সংরক্ষণের 2টি উপায় আমরা লিখছি। 1 নম্বর হচ্ছে বনসৃজন। উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয় গাছ কাটা হলে সঙ্গে সঙ্গে নতুন করে গাছ লাগানো দরকার। প্রতি জমি, বিশেষ করে যে জমি কৃষকের অনুপযুক্ত সেই জমিতে নতুন করে গাছ রোপণ করে বনভূমি গড়ে তোলা অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক। 2 নম্বর হচ্ছে অপরিণত বৃক্ষছেদন রোধ। অপরিণত গাছ কাটার পরিবর্তে পরিণত গাছ কাটা উচিত। অপরিণত গাছ থেকে কম পরিমাণ কাঠ পাওয়া যায়, ফলে বেশ কিছু সংখ্যক গাছ কাটতে হয়, যার জন্য বনভূমি ধ্বংস হয়। এরপর দেখো বলা হয়েছে কি নিম আর তুলসীর ভেষজ গুণ লিখতে হবে। তো নিমের ভেষজ গুণ কি? নিম পাতা ও তেল কাটা, পোড়া ও ত্বকের অন্যান্য সংক্রমণ নিরাময়ে সাহায্য করে, ঠিক আছে। আর তুলসী কি? তুলসী পাতা সর্দি, কাশি, ফ্লু এবং শ্বাসকষ্টের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। এরপর ক্ষয়ের দাগে 2টি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। ধান চাষের জন্য কী ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? 2টি ধান উৎপাদক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ও অসম। তো ধান চাষের জন্য কী ধরনের জলবায়ুর প্রয়োজন? ধান চাষের জন্য 22 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 300 সেন্টিমিটার দরকার। মৃত্তিকা কীরকম প্রয়োজন? পলিযুক্ত দোআঁশ মাটি ধান চাষের পক্ষে আদর্শ। ধান চাষের জন্য জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। তো এই ছিল দেখো তোমাদের ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট 2025 ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো এখানে আমরা 3 নম্বর সেট সম্পর্কে আলোচনা করলাম। এর আগে আরও 2টো সেট তোমাদের দেওয়া হয়েছে, ওকে, প্রশ্নোত্তরের সেট, এবং এরপর আরও 2টো সেট তোমাদের দেবো। টোটাল 5টি সেটের প্রশ্নোত্তর অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে তোমরা এর মধ্যে থেকেই দেখবে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তবে যদি যে কোনো একটি সেট তোমরা পড়ে রাখো তার মধ্যে থেকে কিন্তু সব প্রশ্ন কমন তোমরা পাবে না, ওকে, ফাইনাল পরীক্ষায়। তাই বলছি সমস্ত যে 5টি সেট তোমাদের দেবো প্রতিটা সেটে কিন্তু প্র্যাকটিস করে নেবে। এবং এর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেখানে পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো থাকবে, সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন, এগুলো এই পিডিএফের এই পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে। পিডিএফগুলোকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়া দেখতে পারবে।
আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।